জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের আগে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য কাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন তিনি। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের আগে তার সঙ্গে দেখা করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী জমা দিতে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয় এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, সম্পদ অর্জনে অনিয়ম পেলে মাত্রা বুঝে প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। ১৫ লাখ সরকারি চাকরিজীবীর দুর্নীতির লাগাম টেনে ধরতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সচিব। আগে প্রতি ৫ বছর পর পর সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান থাকলেও এখন থেকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। সম্পদ বিবরণী সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, তথ্য গোপন করলে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল হওয়ায় তা তথ্য অধিকার আইনে প্রযোজ্য হবে না বলেও জানান জনপ্রশাসন সচিব। আগে ছিল যোগদানের সময় জমা দিলে ৫ বছর পর পর ওটা রিভিউ করতে হতো। এখন হলো আমাদের প্রতি বছর এটা ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছে সম্প্রীতি সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। এদিকে দীঘিনালায় সহিংসতায় মামুন হত্যার ঘটনায় ৩ জনের পরিচয় উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। ৭২ ঘন্টার অবরোধ চলছে ৩ পার্বত্য জেলায়। অন্যদিকে অবস্থার উন্নতি হওয়ায় রাঙামাটি পৌর এলাকায় প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে। যদিও বা অবরোধ চলতেছে, পরিস্থিতি শান্ত লাগতেছে, এখানে তো কোনো সমস্যা নাই। মানুষের মধ্যে ছাপা আতঙ্ক, ছাপা বিরাজ, এটা তো থাকবে স্বাভাবিক। হ্যাঁ, এটা মূল হচ্ছে প্রশাসনের ভূমিকা কোন ধরনের, এটার উপর সব কিছু ডিপেন্ড করবে। সত্যগুলো যাচাই বাছাই করে ফেসবুকে দিলে ভালো হয়, যাতে গুজবে না হয়, সত্যতা যাচাই হয়। আমরা দেখি যে যখন একটা ইনসিডেন্ট, একটা ঘটনা ঘটলো, ঘটনার মধ্যে ক্যাজুয়ালিটি হচ্ছে যে একজন, দেখা যাচ্ছে যে সেখানে ১০ জন, ১৫ জন, ২০ জন এভাবে বলে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের মাধ্যমে এভাবে করে ছড়িয়ে দেওয়ার কারণে এটা নিয়ে আসলে খাগড়াছড়িতে পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় দাঁড়িয়েছে। পাহাড় অশান্ত হলে সবারই ক্ষতি, তাই সবাই মিলে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে তিনি বলেন, পাহাড়ে রক্তপাত বন্ধ করতে হবে। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে, তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। ভদ্রতা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যেও তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে, বাট ইন্ধনটা যাতে না যোগে সেজন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন, তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব তা নয়, সমাজের দায়িত্ব, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। এদিকে পাহাড়ে অস্থিরতা সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন ফারুক। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে এসব বলেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের
এজেন্ডা বাস্তবায়ন করছে একদল মানুষ। অন্তর্বর্তী সরকারকে অস্বস্তিতে ফেলতে এই কাজ করছে তারা। এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাহাড়ি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে অভিন্ন নদীর পানি বন্টন ও সীমান্তে হত্যা বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। সেই সাথে দুই দেশের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শামা আবেদ এ সময় উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সেই কথাগুলো আমরা তাকে বলেছি। সিকিউরিটি যে বিষয়টা আছে এই বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। আর্থিক খাতের সংস্কারে আগ্রহের রেশ ধরে এবার পুঁজিবাজারেও কারিগরি সহায়তা দিতে আগ্রহী বিশ্ব ব্যাংক। সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। সেখানে এ আগ্রহ জানায় বিশ্ব ব্যাংক। আলোচনায় গুরুত্ব পায় শেয়ার বাজার, নজরদারিতে কারিগরি সহায়তা ও প্রযুক্তির আধুনিকায়ন বিষয়ে। পুঁজিবাজারে এরই মধ্যে সংস্কার শুরু হয়েছে। তার অংশ হিসেবে কারসাজিতে নতুন তদন্ত কমিটি ও পর্ষদ গঠনের বিষয়টি তুলে ধরা হয় বিশ্ব ব্যাংকের কাছে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস দেন বিএসইসির নতুন পর্ষদ। আমাদের আসলে খুব দুর্বল একটা সার্ভিলেন্স নিয়ে আমরা কাজ করছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, এটা 2012 সনে ইনস্টল করা একটা সফটওয়্যার। সো এটা আমাদেরকে এখন খুব শিগগির এটাকে নিয়ে কাজ করতে হবে এবং আপগ্রেড করতে হবে, এবং এটা 2012 পরে আপগ্রেডও হয় নাই। সো আমরা এটাকে নিয়ে খুব তাড়াতাড়ি মানে বিশ্বমানে নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করছি। সেই জন্য ওনাদের সহায়তা আমরা চেয়েছি, টেকনিক্যাল অ্যান্ড সব রকম অ্যাসিস্ট্যান্স তাদের কাছ থেকে আমরা চাই। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যেই প্রোগ্রামটা ছিল সেটার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আপনারা জানেন যে অলরেডি আমাদের দুটা স্টক এক্সচেঞ্জেরই বোর্ডের সবাইকে দেওয়া হয়েছে, এবং শুধু এখানে না, পুরো বাংলাদেশেই বিভিন্ন ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটা যে একবারে সমস্ত কিছু হচ্ছে সেটা তো হচ্ছে না। তো অলরেডি সেই বোর্ডটা চলে এসেছে, ওনারা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেবেন। বাংলাদেশ ভারতের ব্যবসায়ীদের অনুরোধে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুপুরে একথা বলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন, ইলিশ রপ্তানির সঙ্গে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধহয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রবিবার সকালে আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর নোটিশ পাঠান। নোটিশটি পাওয়ার 3 দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এতে অনুরোধ করা হয়েছে। না হলে হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হবে বলে জানান মাহমুদুল হাসান। ইন্ডিয়াতেও ওদের সমুদ্রে পর্যাপ্ত ইলিশ উৎপাদন হয়, ওদের বাংলাদেশে ইলিশের কোনো প্রয়োজন নেই। আমরা লিগ্যাল নোটিশে যে আমাদের বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করা, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিয়েছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। যে কোনো সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে আরও 2টি গণহত্যার অভিযোগ জমা পড়েছে। তাকে যে সাজা দেয়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, সেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আপিল আদালত তাকে খালাস দেন এবং সেইখানে মন্তব্য করেছিলেন যে তাকে যে অভিযোগে তুলে নেওয়া হয়েছিল সেটা মিথ্যা ছিল। এটা ছিল হাইকোর্টের ব্যাপার। সুতরাং অ্যাবডাকশন বা যে সিক্রেট কনফাইনমেন্ট, গুম করে রাখার যে বিষয়টা, এটা কিন্তু কোনো আদালতে বিচার্য বিষয় এখন পর্যন্ত হয়নি। সে কারণেই হয়তো উনি আমাদের কাছে এটা নিয়ে এসেছেন। প্রসিকিউশনের কাছে 2টো অভিযোগ জমা পড়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন। সকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে শান্তিগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান তারা। বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়। প্রায় 3.5 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর থেকে। এতদিন পর ক্লাস শুরু হওয়ায় সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমকে কেন্দ্র করে প্রায় 3.5 মাস বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে সেজন্য 100 দিনের একটি কর্মপরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। অনেক লস হয়ে গেল পড়াশোনার দিক থেকে। এটা যদিও একটা অধিকার, মানে ন্যায্য অধিকারের দাবি ছিল, তবে আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক বড় একটা ঘাটতি পড়ে গেল। জাতীয় পরিবর্তনের মাধ্যমে আমাদের এই নতুনভাবে ক্লাসে ফিরে আসা, তো আমি চাই যে আমাদের রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে তার সাথে আমাদের যেন একাডেমিক থেকে শুরু করে আমাদের সবকিছু শিক্ষা কার্যক্রমের সবকিছুর আমাদের গুণগত পরিবর্তন, এই জিনিসটা আশা করি। আর অনেকদিন পরে আসলে ক্লাস করতে, সেটা তো অনেক ভালো লাগছে। আরো নতুন সেমিস্টার শুরু হলো আজকে, সেটাও একটা আনন্দের বিষয়। আর যেন ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, আমরা যারা অংশীজন আছি, ছাত্র, শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা যারা সাংবাদিক, অভিভাবক, সবাইকে আমাদেরকে একসাথে কাজ করতে হবে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা ক্যাম্পাসে তৈরি না হয়। 3 মাস আমাদের সময় নষ্ট হয়েছে আমরা যদি বলি, তাহলে সেটাকে আমরা যদি 1 মাস করে যদি আমরা 3টা সেশনে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করে আনতে পারি সেমিস্টারগুলো, যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম পুরোটাই, তাহলে 3টা কনজিকিউটিভ সেমিস্টারে আমাদের এটি খুব সহজেই উত্তরণ করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের শিক্ষক, ছাত্র, সবার কর্মকর্তা, কর্মচারী সবার খুব প্রাণান্তক সহযোগিতা লাগবে। আমরা আশা করছি বর্তমান বাস্তবতায় সেটি আমাদের করবেন সবাই। জুলাই আগস্ট বিপ্লবকে ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সব প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুতই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরবে বলে জানান তিনি। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন
মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। প্রথম ধাপে কোনো প্রার্থী 50% বেশি ভোট নিশ্চিত করতে না পারায় শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় ধাপে গেল ভোট গণনা। এখন বামপন্থী অরুণা কর্মকারা দিশা আনাকে ও বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসার ভোট গণনার মধ্য দিয়ে নির্বাচিত হবে দেশটির প্রেসিডেন্ট। যে প্রার্থীরা বাদ পড়েছেন তাদের মধ্যে যারা প্রথম দুই প্রার্থীকে অগ্রাধিকার দিয়েছেন সেই ভোটও পাবেন দিয়াসানায়কে ও প্রেমাদাসা। এরপর সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। প্রথম ধাপে দিয়াসানায়কে পেয়েছিলেন প্রায় 40% ভোট, প্রেমাদাসা পেয়েছিলেন 34% ভোট। এই দৌড়ে ছিটকে পড়লেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।